নিউ ইয়র্কের জ্যাকসনাইটস, নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আজকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আমরা আজকে কথা বলবো হচ্ছে আহ, আহ, বর্তমানে কি চলছে দেশে, কোন জায়গায় সমন্বয়করা রাজনীতিটা কিভাবে করছে, ছাত্র রাজনীতিকে আমরা আসলে কিভাবে দেখতে পাই, গণমাধ্যমের স্বাধীনতাটার বিষয়ে আমরা কি জানতে চাই, কি করতে চাই, সেই বিষয়ে আমরা কথা বলার জন্য আজ আমরা সঙ্গে পেয়েছি বিএনপির যুগ্ম মহাসচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী এনিকে। জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনি যুক্ত হওয়ার জন্য, আমাদের সাথে সময় দিয়েছেন। আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে কথা বলার জন্য আরও থাকছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম। জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, আপনি আপনার এই ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞতা জানাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি করতে গেলে আপনি দেখলেন যে আমি আসলে একটু জায়গার নাম ভুল বলছি, কারণ আমার মধ্যে এক ধরনের আনন্দ এবং উচ্ছ্বাস কাজ করছে, কারণ আমরা তিনজন একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছি। যদিও আমি অনুষ্ঠান শুরুর আগে আমি, এনি ভাই এবং নাহিদ আমরা আলোচনা করছিলাম যে আসলে আমি আর এনি ভাই একটু কাছাকাছি সময় হলো, একই সময়ে বিশ্ববিদ্যালয়ে পড়লো। নাহিদ একদমই আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিনিধি, আমাদের সম্মানিত এবং মাননীয় উপদেষ্টা। সেজন্য এনি ভাই, আমরা আপনার অনুমতি নিয়েই আমি প্রথম প্রশ্নটা নাহিদকে করতে চাই। নাহিদ, আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো, সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে বিল ক্লিনটনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল? ধন্যবাদ আপনাকে। এই আন্দোলন আসলে শুরু থেকে কোটা সংস্কারের আন্দোলনই ছিল। এবং যখন হাইকোর্টের রিটটি করা হলো, মানে মানে হাইকোর্টের রায় হলো এবং যে 56% কোটা ফিরিয়ে আনা হলো, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ক্ষুব্ধ হয়েছে। কারণ যে আন্দোলন আমরা 18 সালে করেছি, যেটার ফলে কোটার আমরা সংস্কার চেয়েছিলাম, তখনই কিন্তু বাতিল করা হলো, সেটাকে আবার নিয়ে আসা হলো। তো শুরুতে এটা কোটা সংস্কারের দাবিতেই ছিল, এবং পরবর্তীতে আসলে সরকারের দমন পীড়নের কারণেই এটি পরবর্তী আহ পরিস্থিতিতে যায় আসলে। এবং আন্দোলনটা আসলে শুরু থেকে খুবই গোছানো ছিল, কিন্তু সরকার যখন দমন পীড়ন শুরু করে এবং সারা দেশে এটি ছড়িয়ে যায়, সাধারণ মানুষ সবাই নেমে আসে, তখন এটা সরকারের পতনের আন্দোলন হয়ে যায়। এটা যেটা অনিবার্যভাবেই যেটা হওয়ার ছিল আর কি। উপদেষ্টা ইসলাম, আমরা আসলে একটি শব্দ খুব বেশি শুনছি কয়দিন ধরে, যে মাস্টার মাইন্ড, আন্দোলনের মাস্টার মাইন্ড। আসলে এই মাস্টার মাইন্ড ব্যাপারটা কি? মানে তিনি কিভাবে এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করেছেন, বা আপনি কিভাবে একটা মাস্টার মাইন্ড দেখেন এই আন্দোলনের পেছনে? আমরা তো কোটার আন্দোলন দেখছিলাম, আপনি ঠিকই বলেছেন যে যখনই দমন পীড়নের মাধ্যমে ছাত্রদের উপরে গুলি চালানো হলো, সাধারণ ছাত্ররা মারা যেতে থাকলো, নিপীড়নের সম্মুখীন হলো, তখন আমরা সবাই সেই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমরা কিন্তু কোনো মাস্টার মাইন্ড টের পাই নাই। আমরা মনে করেছিলাম যে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। তো এখন এই মাস্টার মাইন্ডের কথাটা কোত্থেকে আসলো? মানে গত 7 দিন, 10 দিন, 15 দিন ধরে এটা আমরা শুনছিলাম, এখন তো প্রফেসর ইউনূস সেটিকে পরিচয়ই করিয়ে দিলেন যে হ্যাঁ, হি ওয়াজ এ মাস্টার মাইন্ড অফ অল দোজ থিংস। দেখুন, আন্দোলনটা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেটি একটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন। তো আন্দোলনটা আমরা এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা লিডারলেস মুভমেন্ট, যে আন্দোলনের আসলে কোনো একক নেতৃত্ব ছিল না, বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু আন্দোলনের একটা প্রেক্ষিতে কিন্তু আন্দোলনটা পরিচালনা করতে হয়েছে। সেক্ষেত্রে হয়তো আমরা গুটি কয়েক শিক্ষার্থী আর সারা দেশে আরো কিছু শিক্ষার্থীদের সাথে সমন্বয়ে পিছন থেকে এটা পরিচালনা করেছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের নানা জনই আসলে বুদ্ধি পরামর্শ দিয়েছেন। যার ক্ষেত্রে এই কথাটি বলা হচ্ছে, তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকেই সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু তিনি এবং আমরা কেউ এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই শব্দটার সাথে কিন্তু একমত নই। সেটি হয়তো ভালোবাসার জায়গা থেকে অনেকে বলছেন, ডক্টর ইউনূসও সেটা বলেছেন, কিন্তু আমরা আসলে এটা এমন ভাবে দেখতে চাই না। আমরা এটা একটি জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি। ওকে। তবে একটা বিষয় বলে রাখা ভালো, যে এই আন্দোলনটাকে আপনি আপনি আসলে কবে থেকে বিবেচনা করবেন? এটা কি 36 দিনের আন্দোলন হিসেবে আপনি ব্যাখ্যা করবেন, নাকি এই আন্দোলনের পিছে যে আরো দীর্ঘ ব্যাকগ্রাউন্ড রয়েছে? আমরা যে আরো দীর্ঘ 7-8 বছর ধরে লড়াই সংগ্রাম করেছি, ক্যাম্পাসগুলোতে বিভিন্ন আন্দোলন করেছি, রাইট। সেই ক্ষেত্রে কিন্তু ভূমিকা রয়েছে। এবং অ্যাডভাইজার ইসলাম, আমরা 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 আপনার কাছে আসবো আপনাদের ওই পূর্ববর্তী আন্দোলন। অবশ্যই এটা 36 দিন আন্দোলন আমি মনে করি না, সেটার সাথে আরো অনেক বিষয় আছে। আমি একটু একটু এনি ভাইয়ের কাছে যাই, আপনার আপনার কাছে আবার আসবো। এনি ভাই,
শেখ হাসিনা সরকার পতনে জি, আপনাদের সমর্থন, অংশগ্রহণ, ত্যাগ থাকলেও নেতৃত্বের ভূমিকা আপনারা ছিলেন না। গত 10 বছরে বিভিন্ন সময় সরকার পতনের ডাক দিলেও তাতে সফল হননি। ছাত্ররা যা করে দেখিয়েছে আপনারা তা পারছিলেন না কেন? এই নিয়ে আপনাদের কোনো আত্মমূল্যায়ন রয়েছে কিনা? এনি ভাই। জি, ধন্যবাদ খালেদ মহিউদ্দিন আপনাকে। আহ, আহ, বিশেষ করে আহ, আমাদের বাংলাদেশের অ্যাডভাইজার নাহিদ, আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। যারা শুনছেন, আমি প্রথমেই বলছি, বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা দীর্ঘদিন থেকে লক্ষ্য করে আসছেন যে প্রায় 15-16 বছর আমাদের মামলা, হামলা, অত্যাচার, নির্যাতন, গুম খুনের শিকার। এটা শুধু আমরা বিএনপির নেতাকর্মী সেটা বললে খুবই ভুল হবে। সাধারণ মানুষ সেখানে অনেক ত্যাগ স্বীকার করেছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা বারবার চেষ্টা করেছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, বাধাপ্রাপ্ত হয়েছি। সর্বশেষ আপনারাই লক্ষ্য করেছেন যে ছাত্র জনতার আন্দোলন কিভাবে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে, এবং সেখানে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সেখানে এই দেশে তরুণ সমাজ, ছাত্র সমাজের ভূমিকা খুব উল্লেখযোগ্য ছিল। আমরা সেখানে সমর্থন দিয়েছি এবং একটা পর্যায়ে আমরা নির্যাতিত হয়েছি, ছাত্ররা নির্যাতিত হয়েছে, ছাত্ররা খুনের শিকার হয়েছে। যারা দেখেন যে হেলিকপ্টারে পর্যন্ত সেখানে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা গ্রেপ্তার হয়েছি ওই পর্যায়ে। এবং গ্রেপ্তারের পরে এটা 1 আগস্ট বলতে পারেন বা 2 আগস্ট শহীদ মিনার থেকে যখন আমাদের এই ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলনটাকে আরো গতিতে নিয়ে যায়, এটা সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল, মেধাবী ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে প্ল্যাটফর্ম, সেখান থেকে যখন আহ্বান করা হলো শহীদ মিনারে, সকল রাজনৈতিক দলকে তারা যখন আহ্বান করেছে, সকল রাজনৈতিক দল সেখানে সারা দেশে একত্রিত হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। মোটামুটি আমরা যেটি জানতে চাইছিলাম যে অবশ্যই যেটি আসলে উপদেষ্টা ইসলাম যে কথাটি তুললেন, আমরা এই কথার সাথে আসলে সম্পূর্ণভাবে একমত, যেটি আসলে 36 দিনের আন্দোলন না, তার আগেও তারা অনেক কিছু হয়েছে। কিন্তু আপনারা কি মনে করেন না যে আন্দোলনটির আসলে নেতৃত্ব দেওয়া উচিত ছিল প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির, মানে যদি আমি এটা সরকারপতন আন্দোলন বলি, সেই আন্দোলনটি আসলে বিএনপি দিতে পারে নাই? এর কিছু এখানে আসলে আমি আপনার আত্মমূল্যায়ন কি দেখেন? পক্ষপাতী না। জি জি। আমি কেন পার্ট করব? এখানে ছাত্ররা বলতে আমরা তো একসঙ্গে মিলেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরা দেশবাসী একত্রিত হয়েছি। সুতরাং এখানে ছাত্র যে জনতার যে আন্দোলন, সেখানে আমার ভাইয়েরা নেতৃত্ব দিবে, এটাই স্বাভাবিক। যুবকরা, ছাত্ররা নেতৃত্ব দিবে, এটাই তো স্বাভাবিক। আমরা সবসময় দেখেছি যে সেই 90-তে বলেন, তার আগে বলেন, সেই স্বাধীনতার সময় ছাত্ররাই তো অগ্রণী ভূমিকা পালন করেছে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের টার্গেটটা কি ছিল? দেশকে রক্ষা করা, দেশের জন্য আন্দোলন করা, দেশের জন্য সংগ্রাম করা, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা। এখানে আমি যে খুব ক্রেডিট নিতে হবে, সে ক্রেডিটের জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সবসময় বলেছেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আমাদের তারেক রহমান সাহেব আমাদের সকলকে একত্রিত করার চেষ্টা করেছেন, সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসেছে। এরপরে যখন কোটা বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা এসেছেন, তখনও তাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং আমরা তাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমরা কামিয়াব হয়েছি। এখন আপনার কাছে কি মনে হয় না যে দৃঢ়তা ছাত্র জনতার নেতৃত্বে, মানে এই যেটাকে একটি লিডারলেস মুভমেন্ট নাহিদ ইসলাম বলছেন, সেই লিডারলেস মুভমেন্টে যে দৃঢ়তা তারা দেখিয়েছেন, আপনার কাছে মনে হয় না বারবার সেই রকম একটি বিএনপি ব্যর্থ হয়েছে? বিএনপি ব্যর্থ হয়েছে, সেই দৃঢ়তা বিএনপি দেখাতে পারে নাই। দ্যাটস হোয়াই উই হ্যাভ টু সাফার ফর 15 ইয়ার্স। না, আমরা দেখুন, এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি 9 বছরে। জি। তখন তো আমরা বলি নাই যে আমরা সকল রাজনৈতিক দল ব্যর্থ হয়েছি। এখানে শুধু বিএনপির আন্দোলন ছিল না, দেশবাসীর আন্দোলন ছিল। সে আন্দোলনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ ছিল না। আন্দোলনে একটা ভাইব্রেশন ছিল এবং এটা একটা স্তর ছিল। এই ভাইব্রেশনে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা এই আন্দোলনে যখন
ত্যাগ স্বীকার করতে করতে একটা পর্যায়ে এসেছি, ছাত্ররা আমাদের আন্দোলনের গতিবৃদ্ধি করেছে। সুতরাং এখানে পার্ট করার কোনো প্রয়োজন নাই, তাদের সঙ্গে আমার আমাদের মনে হয় কোনো যে কম্পিটিশন নাই। আমরা কিভাবে দেশটাকে গড়বো সেটাই হলো এখন আসল। আমার মনে হয় যে এটা আপনি একদম খুব চমৎকারভাবে বলেছেন। জনাব নাহিদ ইসলাম, আপনার কি এই বিষয়ে কোনো কিছু বলার আছে? আপনি যে ছোট করে বলেন, নাহলে আমরা পরের প্রশ্নে যেতাম। না, আমি একটা বিষয় বলবো যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে অভ্যুত্থানগুলো আমরা দেখি সেটাই কিন্তু ছাত্ররাই মোটামুটি নেতৃত্ব দিয়েছে বা সফল করতে ভূমিকা রেখেছে। সেটা 69 বলেন 90 বলেন, কিন্তু এবারে আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে 69 বলেন 90 বলেন, সেই সময়ের অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল, রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে। সেটা 69-এ আওয়ামী লীগের নেতৃত্বে ছিল, 90-এ বিএনপি আওয়ামী লীগ সহ নেতৃত্বে ছিল। কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না। ফলে 5ই অগস্টের পরে আসলে শেখ হাসিনার পতনের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপর এসে পড়েছে, যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না। তো জনাব ইসলাম, আপনাকে কি একটা কথা বলতে পারি যে জি, একথা ঠিক, আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে, পালাতে হয়েছে বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে, সেখানে আপনাদের ত্যাগটাই সবচেয়ে বড় ছিল, যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে, আর কেউ নড়ে না সেখান থেকে। সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন। কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে, জুন থেকে, কোটা থেকে আসলে শুরু হয় নাই? বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা, এমনকি বাম দলের নেতাকর্মীরা এই 15 বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে, আমি জানি না এনিভাইয়ের বিরুদ্ধে কয়টি মামলা আছে, আমার কাছে মনে হয় সম্মিলিত না মামলা না, এবং সম্মিলিত অবশ্যই ত্যাগ, অবশ্যই। সেই ত্যাগটার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন? এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে, এরকম মনে হচ্ছে। ডক্টর ইউনূস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন, ওরা যেটা বলবে সেটাই বলবে হবে। এটা কি আপনারা আসলে ব্যাপারটা কিভাবে দেখেন নাহিদ? না না, অবশ্যই। এটা তো বিগত 16 বছর, আমরা আরো বলি 111 থেকে যেই আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে, সেই সেই সময় থেকে কিন্তু আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতাকর্মীরা যেই আত্মত্যাগ করেছে, নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত হওয়ার পরেও তারা বারবার মাঠে নেমেছে। তারা নামার কারণে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি, কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি, যেই রাইট। জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি। এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি, এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল, গুলির সামনে ছিল। এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্রদল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন, প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে। ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে। ওকে, আমার মনে হয় যে জনাব নাহিদ ইসলাম এটা খুব পরিষ্কার করে বলেন। নাহিদ ইসলামের কাছে প্রশ্নে যাওয়ার আগে আমি একটু এনিভাইয়ের কাছে যেতে চাই। নাহিদ ইসলাম, আপনাকে আমি প্রশ্নটি করে রাখি। না, ঠিক আছে, আসছি আমি প্রশ্নে। এনি ভাই, আমরা কিন্তু সবাই যখন এই সরকার চলে গেল তখন ছাত্র জনতার আন্দোলনের ফলে এই সরকার পাওয়ার পরে আমরা কিন্তু একটা জরুরি প্রয়োজন বোধ করেছিলাম যে আমরা একই ধরনের সরকার, যে সরকারকে কেউ ফেসিস্ট বলছেন, যে সরকারকে কেউ নিপীড়ক বলছেন, সেরকম আরেকটা সরকার চাই না। সেই ইঙ্গিতটা কিন্তু আপনাদের উপরও ছিল, কিন্তু যে আমাদের যে ভয় ছিল, এনি ভাই আপনার কাছে কি মনে হয় না সেই ভয়টা খুব অমূলক ছিল না? আমি দুই একটা উদাহরণ দিই। এই আন্দোলনের আপনাদের সহচর সাবেক ডাকসু ভিপি বা ডাকসু ভিপি নূর থেকে শুরু করে সরকার থেকেও কেউ কেউ কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছেন চাঁদাবাজি, সিন্ডিকেট ইত্যাদিতে আওয়ামী লীগের জায়গাগুলি বিএনপি ও তার অঙ্গ সংগঠনে কেউ কেউ দখলদারিত্ব কায়েম করেছে, নিজেরা মারামারিতেও জড়িয়ে পড়ছে। এই নিয়ে আপনাদের শীর্ষ নেতারাও হুঁশিয়ারি দিচ্ছেন, বহিষ্কার করেছেন, কমিটি স্থগিত করছেন, তবু থামছে না কেন? আমরা কি এইটা ধারণা করতে পারি যে এখন যদি বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে তাহলে একই ধরনের কাজ আবার করতে থাকবে, যেটি বিগত সরকারের সময় আমরা এটি দেখেছি? দেখুন, আমরা খুব পরিষ্কারভাবে আমাদের কথাগুলো জাতির সামনে আমরা তুলে ধরেছিলাম। আমরা 7 তারিখে আমরা একটা সভা করেছি, সমাবেশ করেছি। সেই সমাবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব স্পষ্ট ভাবে কিছু বক্তব্য তুলে ধরেছেন জাতির সামনে। অনেকে সেই সমাবেশটা নিয়েও তখন বলেছিল যে এই মুহূর্তে সভাটা না করলে হয়তো হতো, কিন্তু একটা বৃহৎ দলের কিছু মেসেজ আমাদের ওই মুহূর্তে থাকার দরকার ছিল, এবং সেই মেসেজগুলো পরবর্তীতে সত্যি হয়েছে যে আমাদের যে দিক নির্দেশনা যে আমাদের এই জাতির সামনে, সেখানে বিএনপি কিছু মেসেজ সরাসরি থ্রো করেছে, এবং আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও পরামর্শ দিয়েছেন। দেখুন, 15 বছর প্লাস
পরবর্তীতে এই যে ছাত্র জনতার আন্দোলনে যে ফ্যাসিবাদ পালিয়ে গেল এবং দেশে একটা স্বাভাবিক রাজনীতি আসার মতো সুযোগ তৈরি হলো, যদি 5 তারিখ 6 তারিখ এই দেশে বা 7 তারিখ এই দেশে যদি আহ, আরো বেশি হয়তোবা মারা যেত, তাহলে অবিশ্বাস্য কিছু ছিল না, কিন্তু তা হয় নাই। শক্ত হাতে আমরা সেটা মূল্যায়ন করেছি, শক্ত হাতে আমরা সেটা ফেস করেছি। এবং 7 তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজটা এমনই ছিল যে কোনোভাবে যে আমাদের কোনো দলীয় নেতাকর্মী অথবা বিএনপির নামে যদি কেউ কোনো চাঁদাবাজিতে যায় বা কোনো ধরনের প্রতিশোধ স্পৃহা নিয়ে সেখানে আঘাত করতে যায়, তাহলে কিন্তু আমরা সরাসরি পার্টির তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, এবং সেই ব্যবস্থা আমরা নিয়েছি। এমনও আপনারা অনেকখানি লক্ষ্য করেছেন যে আমাদের দলের নামে কেউ যদি কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল আচরণে জড়িত হয়, তার বিরুদ্ধে আমরা মামলাও করেছি, গ্রেপ্তারও করেছি। এখন সেই পর্যায়টি হয়তোবা অনেক কমে গেছে এবং নাই। আমাদের দলের নাম অনেকে ব্যবহার করার চেষ্টা করেছে। আমরা খুব শক্ত হাতে আমাদের দলের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ডকে অব্যাহত রেখেছি। আর আপনি যেটা বলছেন যে দেখেন, গত 15 বছরে 1.5 লক্ষ মামলা, 60 লক্ষ সাধারণ নেতা কর্মীদের বিরুদ্ধে, এবং আমার বিরুদ্ধে অনেক মামলা ছিল আমাদের। না, কিন্তু এডি ভাই সবই ঠিক আছে, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু কেউ কেউ মাঠের কেউ কেউ বলছেন আপনারা যেহেতু নির্যাতিত হয়েছেন, আপনারা যেহেতু আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, আপনারা গেলে সেটি পুষিয়ে নিতে চাইবেন, ব্যাপারটা ঠিক কিনা? না, আমি বলি, আমরা বলেছি বারবার যে আইনকে আমরা নিজের হাতে তুলে নেব না, এবং আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলেন আর আমাদের অনেক সমর্থকদেরকে বলেন, আমরা সব জায়গায় একটা মেসেজ দিয়েছি, যেহেতু আমাদের একটা বড় রাজনৈতিক দল, গণমানুষের দল, আমাদের নাম ভাঙিয়ে অনেকে অনেক কিছু অপকর্ম করার সুযোগ দিচ্ছিল। আমরা প্রতিশোধ কোনোভাবেই আইনের বাইরে নেওয়ার চেষ্টা করব না। যেহেতু এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, এই যে অ্যাডভাইজার নায়েক সাহেবরা রয়েছেন, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান ছিল যে এই যে বাস, ট্রাক টার্মিনাল, তারপরে আপনি বলেন সিএনজি স্টেশন, আপনি যদি বলেন বালুমহল, আপনি যদি বলেন টেম্পো স্টেশন, এই ধরনের অনেক জায়গায় চাঁদা এই দেশে কালেকশন বিভিন্নভাবে হয়ে আসছে অতীতে। সুতরাং এগুলা কিন্তু একটা গভর্নমেন্টের দায়িত্ব। কোনোভাবে একটা দল পরিবর্তন হলো, একটা সরকার চলে গেল, সেটা আবার আমাদের কেউ সেখানে দখলে যাবে না, সেটার কোনো সুযোগ নেই। আমরা সেখানে হস্তক্ষেপ করেছি, এবং গভর্নমেন্টের দায়িত্ব হলো সেখানে আগের অর্ডার গুলোকে ক্যান্সেল করবে এবং নতুন করে সেটা সরকার আওতাদের নিয়ে আসবে, যেন আমাদের দলের কেউ নাম ভাঙিয়ে সেখানে ইনক্লুড না হতে পারে, সেখানে ঢুকতে না পারে। সেই ব্যাপারে আমরা খুব সতর্ক ছিলাম। আপনাকে ধন্যবাদ, এখনো সতর্ক আছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি শিওর যে জনাব নাহিদ ইসলাম এই ব্যাপারটি মাথায় রাখবেন। তিনি তার যেহেতু সরকারে আছেন, ক্যাবিনেটে আছেন, তারা নিশ্চয়ই ব্যাপারটি নিয়ে আলোচনা করবেন এবং এই ব্যাপারে তারা সিদ্ধান্ত দেবেন। আমি জনাব নাহিদ ইসলামের কাছে জানতে চাইবো যে মাননীয় প্রধান উপদেষ্টা, এবং আপনাকে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রামে একটি নালিশি মামলা হয়েছে। আওয়ামী রেজিমের সময় এইসব মামলাকারীরা নানাভাবে পুরস্কৃত হতেন, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেতেন। আপনাদের পক্ষ নিয়ে যিনি মামলা করছেন তিনিও কি পুরস্কার পাবেন কটূক্তির অভিযোগে যিনি মামলা করেছেন? না না, কখনোই না। আর এখানে একটা যেটা হয়েছে যে ধর্মীয় অবমাননার বিষয়টি এটার সাথে যুক্ত ছিল, এবং সাথে প্রধান উপদেষ্টা এবং আমার নামেও যুক্ত করা হয়েছে। এবং যিনি করেছেন মামলা তাকে তো আমি চিনিও না, এবং আমি আইন উপদেষ্টা যিনি তার সাথে যোগাযোগ করেছি যাতে এই মামলাটি বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়, এবং এই মামলায় যাতে গ্রেফতার না করা হয়। একটা এই মামলাটি এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমরা নিজেরাই এর বিরুদ্ধে বলছি যে আমরা এই আইনটি সংশোধন করব। তো সেক্ষেত্রে পুরস্কৃত করা তো দূরের কথা, আমরা এই ধরনের মামলাকে তো আসলে বিরোধিতা করি। জনাব নাহিদ ইসলাম, সম্প্রতি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে আওয়ামী লীগ আমলের এক সময়ের তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদের কথার মিল পেয়েছেন অনেকেই, যা আবার ডিজাইন করে দুজনের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। আমরা কি এখনো আগের মতোই স্বাধীন কিনা? আমি 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 দর্শকদের একটু দেখাতে চাই, দর্শকরা অবশ্যই একটু দেখতে পারবেন না যে ডিজাইন দিয়ে যে এটা করা হয়েছে, এটা আমরা প্রথম আলো পত্রিকাতে দেখেছি, যেখানে দেখা যাচ্ছে যে জনাব নাহিদ ইসলামের যে আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই, কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু? একই ধরনের কথা আসলে হাসান মাহমুদও বলেছিলেন, আমরা মনে করি গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রের বিকাশ, গণতন্ত্রের বিকাশ জড়িত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। জনাব নাহিদ ইসলাম, এটি নিশ্চয়ই আপনার চোখেও পড়েছে। এই হাসান মাহমুদের সাথে তুলনাটা কেমন উপভোগ করছেন জনাব নাহিদ ইসলাম? যারা এটি তুলনা করছে তারা হয়তো আমি জানি না কি জন্য তুলনা করছে। জি, এখানে আমি একটা প্রশ্ন রেখেছি এবং আমি এখনো এই প্রশ্নটা রাখছি যে গণমাধ্যমের স্বাধীনতায় আমরা বিশ্বাস করি, কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করে যদি ফ্যাসিজমের পক্ষে কথা বলা হয়, গণহত্যার পক্ষে বৈধতা দেওয়া হয়,
তাহলে সেটি কি গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচিত হবে কিনা? আমি আপনাকে একটু জানাতে চাই যে আমরা দর্শকদের কাছে এই প্রশ্ন করেছিলাম যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে ফ্যাসিস্টদের প্রচারণা করা যাবে কিনা, এই প্রশ্ন সঠিক বলে মনে করেন কিনা। শতকরা ৭৭% দর্শক এতে সঠিক বলে মনে করছেন, শতকরা 23% দর্শক একে সঠিক বলে মনে করছেন না। 50,000 দর্শক ভোট দিয়েছেন। কিন্তু জনাব নাহিদ ইসলাম, এটি আমরা এখন চিত্র দেখতে পাচ্ছি, জনাব নাহিদ ইসলাম প্রায় 1993 থেকে এটা 31 বছর ধরে সাংবাদিকতা করাই এই দাবি নিয়ে আমি বলতে চাই যে আপনি যেটিকে বলছেন হচ্ছে স্বাধীনতার কথা বলে ফেসিস্টদের প্রচারণার তো অনেক বেশি বয়স না, এবং ফেসিস্টদের প্রচারণা তো আসলে অন্যরা আলাদা করতে পারে, যেমন আওয়ামী লীগ আমলে আমরা আলাদা করতে পারতাম। আপনি যদি ফেসিস্টদের প্রচারণা বলে কারো জবান বন্ধ করতে চান, এটি আসলে খুব ঠিক কাজ হবে কিনা, আপনার কাছে আমার এটি প্রশ্ন। না দেখুন, এখন তাহলে আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে যে আওয়ামী লীগ কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা বাক স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতার কথা বলে। এখন আওয়ামী লীগ ফ্যাসিজমের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে। তো ফ্যাসিজমের সাথে যেহেতু তারা জড়িত এবং বিচার প্রক্রিয়া চলছে, এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই। তা আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই, তার আদর্শ প্রচারণা করাও আসলে সুযোগ নেই। তো সেই জায়গা থেকেই না, সেটি আপনাদের সিদ্ধান্ত। আওয়ামী লীগ যেমন মানে তার সরকারের নির্বাহী সিদ্ধান্তে সে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল, আপনারাও সেটি করতে পারেন, কিন্তু সেটি আপনার মুখে বলছেন কেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন? এটা আপনার মুখের কথা, তো এটি কেমন কেমন মনে হয় যে এটি মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ইয়া আছে না, আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে। সেটিকে আপনি ট্রাই করেছেন বা করছেন আপনারা? যে আপনি বলছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, কিন্তু সেটি আপনারা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেন, সরকারিভাবে সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। ওয়াজন্ট ইট বেটার? মানে না, আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। আমরা কথাটি বলছি, আমরা আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে। তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে এবং আমরা রাজনৈতিকভাবে একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো আশা করি। কিন্তু আপনারা সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নিতে বা রাষ্ট্রীয় মানে আপনারা যারা উপদেষ্টা পরিষদ আছেন তারা সিদ্ধান্ত নিতে চান না, আপনারা একটা ঐক্যমতের ওয়েট করছেন, ব্যাপারটা কি এরকম? জি, জি অবশ্যই। আমরা ঐক্যমত হয়েছে এটা আপনারা কি করে বুঝবেন? মানে এনি ভাই যদি বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করে তৈরি করে দিবেন? না, আমরা যদি সেই রাজনৈতিক ঐক্যমতে পৌঁছাতে পারি, এখানে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, নাগরিক সমাজ রয়েছে, মানে আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই যারা রয়েছে, আওয়ামী লীগ ছাড়া বাকি যারা, জি জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি তো এনিবের কাছে জানতে চাই, এনিভাই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শুরু থেকেই জানতে চাইছে বিএনপি, আপনারা দীর্ঘ সময় দিতে রাজি নন, আপনারা কি জানি একটা যৌক্তিক সময়ের কথা বলছেন, সবশেষ সেনাপ্রধান রয়টার্সকে বলেছেন নির্বাচনের জন্য সময় সর্বোচ্চ 18 মাস নেওয়া হতে পারে, 18 মাস বিএনপির কাছে গ্রহণযোগ্য কিনা সে বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। আপনারা সময় দিতে চান না কেন? অনেকগুলি সংস্কার তো এই সরকারকে করতে হবে, নাকি আপনারা চান যেভাবে আওয়ামী লীগ সরকার গিয়েছে এখন কোনো মতে একটি নির্বাচন দিবে, আপনারা এসে আসলে ক্ষমতায় নিয়ে বাকি সব কাজ করবেন, আপনাদের কি চাওয়াটা সেরকমই কিনা? মানে কোনো সংস্কার আপনারা চান না, আপনারা জাস্ট এসে ক্ষমতাটা নিতে চান? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু অ্যাড করছি আগের প্রশ্নের, যেটা নাইস সাহেবকে আপনি বলার চেষ্টা করেছেন। দুইটা পার্ট একসঙ্গে আপনি দুইটার উত্তরে পাচ্ছেন। সেটা হলো যারা ফ্যাসিস্ট, যারা গুমের সঙ্গে জড়িত ছিল, খুনের সঙ্গে জড়িত ছিল, মামলা হামলা দুর্নীতি পাচারের সঙ্গে জড়িত ছিল, লুটতরাজের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার করতে হবে একটা পার্টে, এবং এই সরকারের কাছে মানুষের সর্বপ্রথম দাবি হলো বিচার করা। আপনি এর নেতৃত্বে খুনি হাসিনা ছিল, কি পরিমাণ খুন করেছে দিবালকের মতো সত্য। সুতরাং এই বিচার হলো আগে। পাশাপাশি আপনি যে ফ্যাসিজমের কথা বললেন, এই ফ্যাসিজম বিগত বছরগুলোতে দেশের প্রতিষ্ঠানকে লোকে কিভাবে ধ্বংস করেছে, কিভাবে এই দেশে একটা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে। আমি শুধু এই কথাই বলছি যে আপনার তো বিচারের দাবিটা করার জন্য, বিচারটা করার জন্য ওদের তো সময় লাগবে, কিন্তু আপনার শুরু থেকেই তো এই সরকার কেন না সময় লাগবে না, আমি তো বলি নাই যে আমি 3 মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে, আমি তো বলি নাই একেবারে 7 মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। ওনারা বলছেন যে আমরা একটা কথা বলছি যৌক্তিক সময়ের মধ্যে, এবং এই যৌক্তিক সময়ের মধ্যে ওনারা 6টা সংস্কারের যে কমিশন গঠন করেছেন সেগুলো সংস্কার করবেন, কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি ভোটারের কাজ এট এ টাইম চলতে থাকে, কারণ দেশ তো একটা বিশাল দেশ, এই দেশের অনেকগুলা
অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে, যার যার কাজ শেষে করবে। একসঙ্গে কিন্তু অনেকগুলা কাজ হতে পারে। একদিকে বিচারের কাজ চলবে, একদিকে বাংলাদেশ গড়ার জন্য নতুন করে যে যে সংস্কারের ওকে, কাজ সেগুলা করবে। আরেকদিকে আপনি আজকে বলছেন যে গতকালকে বলছেন যে ভোটার সম্পন্ন করবেন, সেগুলো তো একই প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সহজে একটা আপনি নির্বাচন করতে আপনি পারেন। আপনি সুতরাং আপনি ক্ষমতায় থাকলে আপনি যৌক্তিক সময় কতটা মনে করতেন? আমি যৌক্তিক সময়টা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে কাজগুলি কথা বলেছেন, আপনি যদি সংস্কারের কথা বলেন, আপনি যদি বিচারের কথা বলেন, ওদের অন্তত 5 বছর লাগা উচিত এগুলি করতে। না, কেন 5 বছর লাগবে? কতদিন লাগবে? আমার তো 5 মাস? মনে হয় না। 5 মাস? কারণ ওনারা তো 5 মাস? আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিজেই 3 মাসের কথা বললেন। তো 3 তিন মাস? মাসের জায়গায় 6 মাস হতে পারে। তো 3 উনি মাস? তো নিজেই বললেন যে অক্টোবরের 1 তারিখ থেকে সংস্কারের কাজ চলবে 3 মাস। হুম। বলেন নাই? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরপরে 3 মাসের জায়গায় যদি 6 মাস, অসুবিধা তো নাই। কিন্তু ওনার কথা অনুযায়ী আমরা যদি আরো 3 মাস বৃদ্ধি করি, তাহলে তো 1 বছরের ভিতরেই সুন্দর একটা নির্বাচন করা সম্ভব। তাও যদি না হয়, সেটার জন্য কি আমরা খুব বিরাগ হব? কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই, একসঙ্গে গড়তে চাই। হুম। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে, সংগ্রাম করে, আমরা কষ্ট করেছি, শ্রম দিয়েছি, আমাদের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমরা দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে করব। এখানে বৈষম্য বিরোধী এবং রাজনৈতিক দলকে আলাদা করার কোনো সুযোগ নেই, এই সরকারকে আলাদা করার সুযোগ নেই। এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব, কারণ এই সরকার যদি কোনোভাবে ফেল করে, বাংলাদেশ ফেল করবে। আমরা বাংলাদেশকে ফেল করতে দিতে যাব না এবং দিতে চাই না। ফ্যান্টাস্টিক, সেটা ফ্যান্টাস্টিক। সময় যতদিনই লাগুক কিন্তু না, কিন্তু আপনাদের সেই সময় কিন্তু আপনাদের 6 মাস এনি হোক, ভাই 9 মাস হোক, এনি ভাই অসুবিধা কি? আপনাদের বক্তব্য শুনে মনে হয় না যে আপনারা প্রায়ই এই সরকারকে একটু হুমকি দেন, একটু এটা বলেন, এমন কি এই নির্বাচনের দিয়েছি? প্রশ্নে না কেমন জানি আপনারা একটু এরকম বলেন, এমন কি আমি No, no, আপনাদের no, absurd, absurd. এটা কেউ যদি তার ব্যক্তিগতভাবে চিন্তা করে থাকেন তাও হতে পারে, কিন্তু আমরা সব ক্ষেত্রে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই তার দেশের মানে মানুষ আগে নির্বাচনের জন্য সম্মান তার মানে নির্বাচনের একটা জন্য একটা সরকারের কারণে যৌক্তিক আগে সময় সম্মান দিতে পারে না, আমরা সম্মান দিতে চাই এবং তার নেতৃত্বে আমরা এই রাষ্ট্রটাকে নতুন ভাবে গড়তে চাই। এবং সেটা তিনি একটা গণতান্ত্রিক পন্থায় ব্যবস্থা আমাদেরকে নিয়ে যাবেন, দেশকে নিয়ে যাবেন, সেই জন্য সর্বাত্মক সহযোগিতা আমরা করব। এবং খুব রিসেন্টলি আপনারা তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছেন, এবং সেই বক্তব্যের ধারাবাহিকতা আমরা রক্ষা করে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা মানে করব আপনাদের ইনশাআল্লাহ। আপনাদের আসলে ক্ষমতায় এসে বসে পড়া বা এক্ষুনি ক্ষমতা শুরু করার এরকম কোনো তাড়া নাই আপনাদের? না না, এত আপনারা চাপ হওয়ার কিছু নাই তো। আচ্ছা, আমরা যে কালকেই ক্ষমতায় চলে গিয়ে কিন্তু একেবারে আপনাদের বক্তব্য শুনে আমার লুটপাটের সঙ্গে কেমন জড়িত হবে ইনশাআল্লাহ, এনি ভাই সুযোগ আমরা আপনাদের দিব বক্তব্য না। শুনে যে আমার মনে হইতো যে আপনারা খুব মানে মানে আপনারা কিছুটা অস্থির অধৈর্য হয়ে উঠছেন, এটা নো, কোনো অস্থির না, না কোনো কিছু না? অস্থির না, আপনারা যথেষ্ট পরিমাণ মোটেও সময় না। দিবেন তো? আমরা ওনারা যেই সংস্কারের কাজ নিয়েছেন, একদিকে বিচারের কাজ হবে, বিচার আগে দেখতে চাই, জি। পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় ওকে, জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন। এখানে তাড়াহুড়ার কিছু নাই। ওকে। আর আমরা লুটপাটের জন্য বিএনপি ক্ষমতা আসবে, আর বিএনপি ক্ষমতা আসার জন্য আমরা আন্দোলন করছি তা নয়, আমাদের এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন করছি, আমাদের একজন সংগ্রাম দর্শক করেছি। বলছেন যে তারা কেন থাকবে, বিএনপি তো অলরেডি ইন পাওয়ার, যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি তাহলে তারা তো তাদেরটা করতেই পারতেছে। ব্যাপারটা কি এরকমই ভাই? কেন এরকম হবে? না, ওনারা সরকারে না, আছেন, না, আমরা ওনাদের সর্বাত্মক না, শুনেন। এটা আমি না হ্যাঁ, যারা বলছে জি, এরা বিগত ধারাবাহিকতার কথা বলছে। রাইট। ইনশাল্লাহ বিগত ধারাবাহিকতা। আর এখন যদি বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, বিএনপি তখন বলেছে যে আমরা এই 31 দফার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করব। সেখানে বিএনপি যদি বিজয়ী হয়, তাহলে যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে ঐক্যমত্য সরকার গঠন করব এই 31 দফার ভিত্তিতে, আচ্ছা, এবং সেটা জাতীয় ঐক্যমত্য সরকার হিসাবে বিবেচিত হবে। জাতীয় ঐক্যমত্য সরকার হিসেবে বিবেচিত হবে। খুবই আমার মনে হয় যে এনি ভাই খুবই চমৎকারভাবে এটা বলেছেন। নাহিদ ইসলাম, আপনি যদি এই বিষয়ে কিছু বলার থাকে আপনি 1 মিনিট একটু বলতে পারেন, কারণ আমার কাছে মনে হয় যে বিএনপি আসলে কি করতে চায় তারা একদম স্পষ্টভাবে এনি ভাই বলেছেন যে বিচারটা যেমন জনগণ দেখতে চায়, কারণ যত অন্যায় এর আগে সরকার করেছেন, শেখ হাসিনা করেছেন, সেগুলি আসলে বিচার দেখতে হবে, সংস্কারের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে চায়, কিন্তু সবগুলি কাজে একসাথে করা সম্ভব, 1 বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। এই ব্যাপারে আপনি কি কোনো মন্তব্য করবেন কিনা, যদি আপনারা করতে চান? সর্বোচ্চ সহযোগিতা করতে এনি ভাইরা রাজি আছেন, এরকম একটা কথা বললেন। না, অবশ্যই আমরাও সেই সহযোগিতা চাই, এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আসলে এই সরকারকে ফাংশন করানো সম্ভব নয়। এবং এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে, এবং এই অভ্যুত্থানে যেহেতু একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে, সকল রাজনৈতিক দলগুলা এবং ছাত্র জনতার অংশগ্রহণ ছিল, ফলে এই সরকার কিন্তু সবাইকে প্রতিনিধিত্ব করে। এই জন্য আমি এর আগেও যেটা বলেছি যে যে কোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার ঐক্যমত্যের ভিত্তিতেই
জি, দেশ পরিচালনা আমার করতে মনে চাই, হয় যে একই নির্বাচনের রকম মেয়াদের এনি ভাইও সিদ্ধান্ত প্রায় তিনি একই নিতে রকম চাই। কথাই বলেছেন, কিন্তু জনাব ইসলাম, সম্প্রতি আপনার একজন সতীর্থ, একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন। তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন? এরপর থেকে আলোচনা আছে যে 152 জন সমন্বয়কের মধ্যে 108 জন শিবিরের। অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত, তাতে কতজন শিবির নেতা রয়েছেন, অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে, নাকি শিবির এবং কোনো ছাত্র সংগঠন সেই অর্থে করেন না এরকম লোকই বেশি? দেখুন, আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম, এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করিনি। সবার রাজনৈতিক পরিচয়টি এক অর্থে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি। ফলে এখানে কে শিবির, কে ছাত্র দল, কে কোন সংগঠন করে, এটা কিন্তু বিবেচনা হয়নি। এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন, নিজের রাজনীতি করতে চায়, সেই সুযোগ কিন্তু আছে। ইভেন আমি যে নিজে যে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তি, তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করিনি। কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমত্যের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে, পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে। নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা আপনারা কয়েকজন, বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব, তারা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন। সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে, এর কারণ আসলে কি? ডক্টর ইউনূসের 2.5 মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি? না, ডক্টর মোহাম্মদ ইউনূসের দলের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমরা এই দলের নামও জানতাম না। হুম, ছাত্র শক্তির নামে 60-এর দশকেও একটা ছাত্র সংগঠন ছিল আসলে। হুম, তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই। এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা, আক্তার হোসেন, তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন, এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছি। ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না। ফলে এই কারণে কমিটিটি স্থগিত করা হয়েছে, এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে, সংস্কারের কথা চলছে, তো সেই পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে। এবং যারা এখন মাঠে আছে, ছাত্র শক্তিতে কাজ করছে, তারাই মূলত ছাত্র শক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। আচ্ছা, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে আমরা একটু জানতে চাইবো, এবং সেটা আপনি আসলে কিরকম দেখতে চান সেটা আমরা জানতে চাইবো। তার আগে একটু এনিভের কাছে জানতে চাই যে